আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই ভালো আছি। ডায়োরেটিক্স সিরিজে আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে লুপ ডায়োরেটিক্স। তাহলে আসুন জেনে নিই লুপ ডায়োরেটিক্স ড্রাগগুলো ঠিক কোন জায়গায় কাজ করে নেফ্রনের। সেটা হচ্ছে থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি। ঠিক আছে? থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলিতে কাজ করে দেখে এদেরকে বলা হয় লুপ ডায়োরেটিক্স। কোন চ্যানেলের উপর কাজ করে স্পেসিফিক্যালি? সোডিয়াম, পটাশিয়াম, 2 ক্লোরাইড চ্যানেল। এটা আমরা একটু পরে দেখব। আচ্ছা, এই ডায়োরেটিক্সদের ক্ষেত্রে আরেকটা কথা বলা যায় যে তারা হাই সিলিং ডায়োরেটিক্স। কারণ কি? তারা হচ্ছে হাইলি ইফিকেসিয়াস। ইট মিনস 20 to 25 to 30% জিএফআরকে তারা রিঅ্যাবসর্পশন হতে প্রিভেন্ট করে। ইট মিনস আমরা জানি নর্মালি জিএফআর হয় 125 মিলিলিটার পার মিনিট। এর মধ্যে 124 কী হয়ে যায়? রিঅ্যাবসর্পশন হয়ে যায়। ইট মিনস আমরা ধরতে পারি 99% জিএফআর রিঅ্যাবজর্ব হয়ে যায়, তাই না? এখন এটা হচ্ছে নর্মাল ফিজিওলজি, বাট আমরা যখন কোনো ডায়োরেটিক্স দিব, অর্থাৎ বিশেষ করে লুপ ডায়োরেটিক্স যখন দিব, লুপ ডায়োরেটিক্স এই 99% থেকে আরও 30% রিঅ্যাবজর্পশন প্রিভেন্ট করে। ইট মিনস আমি যদি 30কে হিসাব করি তাহলে 99 থেকে 30 গেলে 69। তাহলে লুপ ডায়োরেটিক্স দেওয়ার পরে তখন দেখা যায় যে জিএফআর রিঅ্যাবজর্পশন হয় কতটুকু? 69% রিঅ্যাবজর্পশন হয়। 30% জিএফআর ইউরিন ফর্মেশনে চলে যায়। তাহলে দেখেন কত মেজর অ্যামাউন্টের তারা ইউরিন ফর্মেশনে হেল্প করতেছে। এই জন্য এটাকে বলা হয় হাই সিলিং ডায়োরেটিক্স। ঠিক আছে? 2 নম্বর পয়েন্ট, এদের ড্রাগের ডোজ বাড়ার সাথে সাথে তাদের ইফেক্টও বেড়ে যায়। এই জন্য তাদেরকে হাই সিলিং বলা হয়। আবার নট সেলফ লিমিটিং। এটা মানে কি? এটা মানে হচ্ছে যে নিজের কাজকে নিজে অফ করে দেওয়া। ঠিক আছে? তো এটা লুপ ডায়োরেটিক্সের ক্ষেত্রে হয় না, কিন্তু হয় কার ক্ষেত্রে? বিশেষ করে সেলফ লিমিটিং কারা? তাইলে সেলফ লিমিটিং হচ্ছে যে ওই কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর যারা, কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর ড্রাগগুলো হচ্ছে সেলফ লিমিটিং। এরপর আসেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, হচ্ছে ইফেক্টিভ অ্যাট জিএফআর লেস দেন 10 মিলিলিটার পার মিনিট। নর্মালি তো জিএফআর 125 মিলিলিটার পার মিনিট, বাট লেস দেন 10 মিলিলিটার পার মিনিট হলেও এই ক্ষেত্রে এই ড্রাগগুলো ডায়োরেসিস করতে পারে। র্যাপিড অনসেট অফ অ্যাকশন। তাহলে এই কয়েকটা কারণে তাদেরকে হাই সিলিং ডায়োরেটিক্স বলা হয়। তাহলে আমরা প্রথমে দেখি যে একটা নেফ্রনের নর্মালি থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলিতে কী কী ঘটে সেটা যদি আমরা বুঝি, দেন আমরা ড্রাগের ইফেক্টটা বুঝতে পারবো। তো প্রথমে আসেন আমি কিছু বেসিক জিনিস সেখানে বলে নিই যে নর্মালি এই অংশটুকুর উপরের অংশটা থাকে কর্টেক্সে, আর নিচের অংশটা থাকে মেডুলাতে নেফ্রনের। তো এই যে যখন গ্লুমেরুলার ফিল্ট্রেট এখানে আসে, প্রক্সিমাল কনড্রোলেটেড টিউবিউল পাস করে যখন তারা ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলিতে আসে, আমি বলছিলাম যে এটা হাইলি ওয়াটার পারমিয়েবল। ঠিক আছে? হাইলি ওয়াটার পারমিয়েবল, যার কারণে ওয়াটারগুলো এখান থেকে ইজিলি বের হয়ে মেডুলারি ইন্টারস্টিশিয়ামে চলে আসে। এখন কথা হচ্ছে যে ওয়াটার কি এমনি এমনি বের হয় না, ওয়াটারকে একটা অসমোটিক ফোর্স অ্যাট্রাক্ট করে। তাহলে এই অসমোটিক ফোর্সগুলোর সোর্স কি? সোর্স হচ্ছে যে সোডিয়াম, ক্লোরাইড, বিভিন্ন অসমোটিক পার্টিকেল কোথায় থাকে? মেডুলারি ইন্টারস্টিশিয়ামে। ঠিক আছে? তাহলে ইট মিনস এখানে কিছু সলিউট থাকে, অসমোটিক পার্টিকেল থাকে, যেগুলো হাইলি ওয়াটার অ্যাট্রাক্ট করে, এবং এই মেমব্রেনটা ওয়াটার পারমিয়েবল, যার কারণে ওয়াটারগুলো এখানে চলে আসে। এখন এই যে সলিউটগুলো, এগুলোর সোর্স কি? এগুলোর সোর্স হচ্ছে নেফ্রন নিজেই। নেফ্রন থেকে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল থেকে যে সোডিয়াম ক্লোরাইডগুলো বের হয়েছিল, তারা তো মেডুলারি ইন্টারস্টিশিয়াম আসে, তারপর তারা ব্লাডে রিঅ্যাবজর্ব হয়। তাহলে যখনই মেডুলারি ইন্টারস্টিশিয়ামে আসে তখন তারা এখানে একটা অসমোটিক ফোর্স ক্রিয়েট করে। এছাড়াও এই জায়গায় অর্থাৎ থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলিতেও কিছু সলিউট রিঅ্যাবজর্ব হয়। তাহলে সেটা আমরা দেখি কীভাবে হয়। তাইলে এখানে যে গ্লুমেরুলার ফিল্ট্রেটগুলো আসলো, সেই গ্লুমেরুলার ফিল্ট্রেটের মধ্যে কী কী আছে আমরা যদি একটু দেখি, দেখব যে এখানে সোডিয়াম থাকে, ঠিক আছে, পটাশিয়াম থাকে, এছাড়া ক্লোরাইডও থাকে, তো এছাড়া বাইকার্বনেট থাকে। বিশেষ করে এই তিনটা আয়ন এখানে থাকে একটা ট্রান্সপোর্টার, বিশেষ করে এই তিনটা আয়ন এখানে থাকে একটা ট্রান্সপোর্টারের সাহায্যে এপিথেলিয়াল সেলে লুমিনাল মেমব্রেন দিয়ে রিঅ্যাবজর্পশন হয়। তাইলে এই সোডিয়াম এন্ট্রি করলো সেলের ভিতর, পটাশিয়াম এন্ট্রি করলো, এবং ক্লোরাইডের বেলায় তারা নিউট্রালিটি মেনটেন করার জন্য, ইট মিনস দুইটা পজিটিভ আয়ন ঢুকছে, তাইলে দুইটা নেগেটিভ আয়ন ঢুকাইতে হবে। এই জন্য তারা কী করে? স্পেশালি দুইটা ক্লোরাইড তারা কী করে? ইন্টার করায়। তাহলে এই যে এখন এখানে সোডিয়ামের কনসেন্ট্রেশন বাড়তেছে, পটাশিয়ামের কনসেন্ট্রেশন বাড়তেছে, আবার 2 ক্লোরাইডের কনসেন্ট্রেশনও বাড়তেছে। এই জন্য সেলের স্পেশাল মেকানিজম আছে যে এই ওভারলোড আয়ন থেকে তারা কী করবে? রিলিফ হবে। কীভাবে? তাহলে তাদের সেল মেমব্রেনে আবার অন্যরকম কিছু রিসেপ্টর থাকে,
এগুলো হচ্ছে যে কিছু চ্যানেল যেগুলো দিয়ে প্রতিনিয়ত 3টা সোডিয়াম বের হয়ে যাচ্ছে এবং 2টা পটাশিয়াম ইন্টার করতেছে। ঠিক এরকম এটাও একটা সোডিয়াম পটাশিয়াম পাম্প, এটাও একটা সোডিয়াম পটাশিয়াম পাম্প। এছাড়া আরেক ধরনের কি আছে এখানে, ট্রান্সপোর্টার আছে যেগুলোর দিয়ে কি পটাশিয়াম এবং ক্লোরাইড সেল থেকে বের হয়ে আসতেছে। তাহলে এখানে এখন ঘটনা ঘটে কি দেখেন, এখানে সোডিয়ামের কনসেন্ট্রেশন বাড়তেছে, এটা থেকে রিলিফ হওয়ার জন্য তারা কি করছে, সোডিয়াম বের করে দিচ্ছে, এটার বদলে পটাশিয়াম ঢুকাচ্ছে। তাহলে পটাশিয়াম এদিক দিয়েও সেলের ভিতরে আসতেছে, এদিক দিয়েও সেলের ভিতরে আসতেছে, তাহলে এখানে পটাশিয়ামের কনসেন্ট্রেশনে বেড়ে যাচ্ছে। তো একটা ওয়ে কি পটাশিয়াম কনসেন্ট্রেশন কমানোর, এই চ্যানেলটা। এবং ক্লোরিন যে বাড়তেছে এটাও কমানোর ওয়ে কি, এই চ্যানেলটা। তাই দেখুন সবগুলা অসমোটিক পার্টিকেল কিন্তু মেডুলারি ইন্টারস্টিশিয়ামে চলে আসতেছে এবং এই মেডুলারি ইন্টারস্টিশিয়ামের অসমোটিক পার্টিকেলগুলোই এই জায়গা থেকে ওয়াটার রিঅ্যাবজর্পশনে হেল্প করে। তাহলে একটা জিনিস মনে রাখবেন, যদি এই জায়গাতে আমি অসমোটিক পার্টিকেল আসা বন্ধ করতে পারি, এই জায়গা থেকে ওয়াটার রিঅ্যাবজর্পশন কমাতে পারবো এবং ওয়াটারগুলো যেগুলো এখান থেকে রিঅ্যাবজর্ব হওয়ার কথা ছিল সেগুলো এখন রিঅ্যাবজর্ব না হয়ে এই পাথওয়েতে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে একদম নর্মাল ফিনোমিনন। তো এখানে স্পেশালি যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে এই জায়গায় একটা পটাশিয়াম লিকিং চ্যানেল থাকে। এই পটাশিয়াম লিকিং চ্যানেল কেন, কারণ হচ্ছে যে এখানে যেই পরিমাণ পটাশিয়াম সেলের ভিতরে আছে সেই পরিমাণ পটাশিয়ামকে কম্পনসেট করার মতো ক্ষমতা এই চ্যানেলের নাই। অর্থাৎ পটাশিয়ামগুলো সেই যে অ্যামাউন্টে প্রবেশ করে সেই অ্যামাউন্টে বের করতে পারে না। এই জন্য এই চ্যানেলের লুমিনাল সাইটে আলাদা একটা পটাশিয়াম চ্যানেল আছে, যেটা কিনা আলাদাভাবে সে পটাশিয়ামকে কী করে আবার লুমিনাল সাইডে নিয়ে আসে। এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা ট্রান্সপোর্টার, এটা অবশ্যই বুঝতে হবে। ঠিক আছে, তাহলে এখন দেখেন জিনিসগুলো আমি সিম্পলি বলি যে এই আয়নগুলো কী করছে, সেলের ভিতর ঢুকে যাচ্ছে এবং এর অ্যাগেনস্টে যত বেশি এই আয়নগুলো ঢুকবে তত বেশি পটাশিয়াম এখানে বের হয়ে চলে আসবে। তাহলে এই জায়গাতে অর্থাৎ এই এরিয়াতে যদি আমি একটু চার্জের হিসাব করি তাহলে দেখবো যে যেহেতু এখানে বেশি বেশি পটাশিয়াম বের হচ্ছে তাহলে এই এরিয়াটা একটু পজিটিভলি চার্জ না, এই এরিয়াটা কিছুটা পজিটিভলি চার্জড হয়ে থাকে সবসময়, যার কারণে অর্থাৎ এর যে পাথওয়ে, এই পাথওয়েতে যখনই কোনো ইম্পর্ট্যান্ট সাবস্টেন্স আছে লাইক ক্যালসিয়াম, ঠিক আছে, ক্যাটায়ন্স বিশেষ করে ম্যাগনেশিয়াম, এগুলো যখন এই পাথওয়েতে যেতে থাকে তখন এখানে যেহেতু পজিটিভলি চার্জড এরিয়া, তারা পজিটিভ কী হয়, ডিফ্লেকশন হয়। ডিফ্লেকশন হলে এই যে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম এরা এই পাথওয়েতে রিঅ্যাবজর্পশন হয়ে যায়। এই পাথওয়েতে কোথায় চলে আসে, রিঅ্যাবজর্পশন হয়ে মেডুলারি ইন্টারস্টিশিয়ামে চলে আসে। মেডুলারি ইন্টারস্টিশিয়াম থেকে কী আসে এখানে পরবর্তীতে ব্লাড ভেসেল, এই ব্লাড ভেসেলে তারা কী হয়ে যায়, রিঅ্যাবজর্পশন হয়ে যায়। তাহলে এই যে এখানে যেটা ইম্পর্টেন্ট জানা লাগছে, ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম এরা কোন পাথওয়েতে রিঅ্যাবজর্পশন হয়েছে, এরা হচ্ছে যে প্যারাসেলুলার পাথওয়ে। তাহলে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এখানে রিঅ্যাবজর্পশন হয়েছে কোন পাথওয়েতে, এটাকে বলি আমরা প্যারা সেলুলার পাথওয়ে। অর্থাৎ দুইটা সেলের মাঝখানে স্পেস দিয়ে তারা ট্রান্সপোর্ট হয়েছে। আর এগুলো কোন ধরনের ট্রান্সপোর্ট, এটা হচ্ছে ট্রান্সসেলুলার, অর্থাৎ সেলের ভেতর দিয়ে, এটা হচ্ছে প্যারাসেলুলার পাথওয়ে। আচ্ছা, তাহলে এই যে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড ট্রান্সপোর্টার, তাহলে এটা ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম অ্যাবসর্পশনে হেল্প করে কীভাবে, লুমিনাল সাইটে পজিটিভ এরিয়া ক্রিয়েট করে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে যে থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপোফেনলির একদম ফিজিওলজি। তাহলে এখন আমি ড্রাগে আসি, সেই ড্রাগটা কি, ড্রাগটা হচ্ছে যে লুপ ডায়াবেটিক্সগুলো বিশেষ করে এই চ্যানেলটাকে ব্লক করে দেয়। তাহলে এই চ্যানেলটাকে ব্লক করে দিলে দেখেন সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড এখানে 25% সলিউট রিঅ্যাবজর্পশন হতো, কিন্তু এখন এই চ্যানেল ব্লক করার ফলে এই যে সলিউটগুলো আর রিঅ্যাবজর্পশন হতে পারবে না। তাহলে এখন আমরা এই ঘটনাগুলো দেখব কী কী হয়। তাহলে প্রথমে আসি আমরা যে লুপ ডায়াবেটিক্স ড্রাগগুলো কী কী, বিশেষ করে ফুসেমাইড, বোমেটানিড অ্যান্ড টর্সেমাইড, এই ড্রাগগুলো সালফোনামাইড ডেরিভেটিভস। সালফোনামাইড হচ্ছে একটা অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ অর্থাৎ অ্যান্টিবায়োটিক। এই ড্রাগের ডেরিভেটিভস হচ্ছে যে লুপ ডায়াবেটিক্সের এই ক্লাসগুলো। ফুসেমাইড ইজ দ্য মোস্ট কমনলি ইউজড ডায়াবেটিক্স। তবে এখন বোমেটানিড অ্যান্ড টর্সেমাইড ইউজ আস্তে আস্তে বাড়তেছে, কেন, ডিউ টু দেয়ার বায়োঅ্যাবিলিটি অ্যান্ড পটেন্সি। ইট মিনস ফুসেমাইড দিয়ে রিসার্চ করে দেখা গেছে যে কিছু কিছু পার্সেন্টে এটার বায়োঅ্যাবিলিটি মাত্র 10%, আবার কিছু ক্ষেত্রে 90%। তাহলে এত ডাইভার্সিটির একটা ড্রাগ এর চেয়ে আমাদের
অ্যাভেলেবিলিটি কনস্ট্যান্ট, অর্থাৎ 80-70% বায়োঅ্যাভেলেবিলিটি এই দুইটা ড্রাগ, তাহলে এই দুটো ড্রাগ এখন তুলনামূলক বেশি ইউজ করা হয় ফুরোসেমাইডের চেয়ে। ইথাক্রেনিক অ্যাসিড ওয়ান কাইন্ড অফ লুপ ডায়াবেটিস, কিন্তু ইট ইজ নট ফ্রিকুয়েন্টলি ইউজ ডিউ টু ইটস অ্যাডভার্স ইফেক্ট। তাহলে মেকানিজম অফ লুপ ডায়াবেটিক্সটা কী দেখি আমরা। ফুরোসেমাইড অ্যাডমিনিস্ট্রেশন করার পরে সিক্রেটেড ইনটু দ্য লুমিনাল ফ্লুইড ফ্রম দ্য ব্লাড অ্যাট প্রক্সিমাল কনভলিউটেড টিউব। এটা একটি ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে ডায়াবেটিক্স আমরা যখন দিব, তারা যখন ব্লাডের মধ্য দিয়ে এই গ্লুমেরুলাস দিয়ে পাস হবে, তখন কিছু ডায়াবেটিক্স হয়তো এখানে কি হতে পারে, জিএফ অর্থাৎ গ্লুমেরুলার ফিল্টার ট্রিপে আসতে পারে। কিন্তু বেশিরভাগ ডায়াবেটিক্স তারা কি করে, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলের যে সেলগুলো আছে, হ্যাঁ, সেই সেলগুলো থেকে ট্রান্সপোর্টারের মাধ্যমে আবার রিঅ্যাবসর্পশন হয়, অর্থাৎ এখানে ড্রাগগুলো আসে ফুরোসেমাইড। ঠিক আছে, এখানে ইম্পর্টেন্ট যে বিষয়টা জানা লাগবে যে এরা যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে সিক্রেট হচ্ছে, এই সিক্রেট হওয়াটার জন্য যেই ট্রান্সপোর্ট ইউজ করে, নর্মালি এই ট্রান্সপোর্টারটা ইউজ করে ইউরিয়া। ঠিক আছে, নর্মালি এই ট্রান্সপোর্টারটা ইউজ করে ইউরিয়া। এখন যখন বডিতে ড্রাগ দেওয়া হয়, এই ড্রাগগুলো ইউরিয়ার ট্রান্সপোর্টটাকে কাজে লাগিয়ে নিজে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে চলে আসে। তাহলে এখানে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে যে ড্রাগ দেওয়ার পরে ইউরিয়ার যে রিঅ্যাবসর্পশন সেটা কি হয়, প্রিভেন্ট হয়। কেন? ইউরিয়া যে ট্রান্সপোর্টার দিয়ে আসতো, সেই ট্রান্সপোর্টারটা এখন ফুরোসেমাইড ইউজ করতেছে, যার কারণে ইউরিয়া বেশি বেশি বডিতে বা ইউরিক অ্যাসিড বেশি বেশি বডিতে থেকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ড্রাগ দিলাম, সেটা প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে সিক্রেট হলো, সিক্রেট হয়ে সে কী করবে, এখন জিএফআর রূপে এই পাথওয়েতে এসে এই চ্যানেলকে ব্লক করে দিবে। ঠিক আছে, দেখি তাইলে আমরা ব্লক সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড কো ট্রান্সপোর্টার ইন থিক অ্যাসেন্ডিং লিম্ব ফ্লুফোফেনলি। তাহলে এখন যদি এই যে মেজর 25% মেজর পরিমাণ সলিউট রিঅ্যাবসর্পশন না হয়, তাহলে ঘটনা ঘটবে কি, তাহলে এই যে সোডিয়াম পটাশিয়াম এগুলো এই পাথওয়েতে চলে আসবে। ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে কিছু পার্সেন্ট অ্যাবসর্পশন হয়, কালেক্টিং ডাক্টে 3% অ্যাবসর্পশন হয়, কিন্তু এই 7 এবং 3% রিঅ্যাবসর্পশন মেজর অ্যামাউন্ট অফ সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড থেকে যাওয়া যে অ্যামাউন্টগুলো, সেগুলোকে কম্পনসেট করতে পারে না, যার কারণে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড যখন এই পাথওয়েতে নেফ্রনের লাস্ট পার্টে চলে আসে, ইট মিনস এখানে সোডিয়াম কনসেন্ট্রেশন বেশি, ক্লোরাইড কনসেন্ট্রেশন বেশি, এবং এটা হচ্ছে যে মেজর অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স। এগুলো যত বেশি হবে তত বেশি ওয়াটার হবে, তত বেশি ডাইইউরেসিস হবে। ঠিক আছে, তাহলে এভাবেই লুপ ডায়াবেটিক্সগুলো কাজ করে। তাহলে ডিক্রিজ রিঅ্যাবসর্পশন অফ সোডিয়াম ক্লোরাইড অ্যান্ড অলসো ডিমনিশ দ্য লুমেন পজিটিভ পটেনশিয়াল। এই লাইনটা মানে হচ্ছে যে যদি এই চ্যানেল কাজ না করে, এই চ্যানেলও তো কাজ করবে না। এই চ্যানেল যদি কাজ না করে, তাহলে এখানে পটাশিয়ামগুলো আসবে না। ইট মিনস এখানে যদি পটাশিয়াম না থাকে, পটাশিয়াম থাকা অবস্থায় যে পজিটিভলি এরিয়া ছিল, এটা এখন থাকবে না। এটা না থাকলে ক্যালসিয়ামগুলা আর ম্যাগনেসিয়ামগুলা পজিটিভ ডিফ্লেকশন হয়ে এই জায়গায় চলে আসতো, কিন্তু এখন যেহেতু পজিটিভলি চার্জ এরিয়াটা নাই, তাহলে এই ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের পাথওয়ে হবে এই জায়গাটা, অর্থাৎ এরা এক্সক্রিশন হয়ে যাবে। কিন্তু ক্যালসিয়ামের বেলায় ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে তাদের রিঅ্যাবসর্পশন মেকানিজম আছে, ক্যালসিয়াম বিশেষ করে, বাট ম্যাগনেসিয়ামের বেলায় নাই, যার কারণে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম দুটো তো লস হবে, ঠিক আছে, কিন্তু ম্যাগনেসিয়াম একটু বেশি পরিমাণে লস হবে। তাহলে এখানে এই জিনিসটাই বলছে যে ডিমনিশ লুমিনাল পজিটিভ পটেনশিয়াল, যেটা পটাশিয়াম দিয়ে ক্রিয়েট হতো। তাহলে এক্সক্রিশন অফ সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে একটা পাথওয়ে। আরেকটা পাথওয়ে আছে, সেটা কি, রেনাল প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস। তাহলে আমরা একটু দেখি যে রেনাল প্রোস্টাগ্ল্যান্ডিন কীভাবে সিনথেসিস করে। এটা হচ্ছে যে একদম অ্যারাকিডোনিক মেটাবলিজম পাথওয়ে। এই জায়গায় দেখেন, এটা হচ্ছে অ্যারাকিডোনিক অ্যাসিড, এটা হচ্ছে সাইক্লোঅক্সিজেন্স পাথওয়ে, এটা লাইপোঅক্সিজেন্স পাথওয়ে। এই যে লুপ ডায়াবেটিক্স ড্রাগগুলো এই জিনিসটা, অর্থাৎ সাইক্লোঅক্সিজেন্স এনজাইমটা ইনহিবিশনকে প্রিভেন্ট করে, অর্থাৎ ইনহিবিট করতে দেয় না। ইনহিবিট করতে না দিলে ইট মিনস স্টিমুলেট করে বেশি বেশি। তাহলে এই পাথওয়েতে কী তৈরি হবে, প্রোস্টাগ্ল্যান্ডিন I2, দেখুন যেটা কী করে ভ্যাসোডাইলেশন করে। এই পাথওয়েতে কী তৈরি হবে, প্রোস্টাগ্ল্যান্ডিন E2 কী করে ভ্যাসোডাইলেশন করে। তাহলে রেনাল প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস বাড়াই দিবে, বিশেষ করে প্রোস্টাগ্ল্যান্ডিন I2 E2 এরা ভ্যাসোডাইলেশন করবে, ভ্যাসোডাইলেশন করলে রেনাল ব্লাড ফ্লো বাড়বে, রেনাল ব্লাড ফ্লো যত বাড়বে জিএফআর তত বাড়বে, জিএফআর যত বাড়বে ডায়োরিসিস তত হবে। আবার এদিক দিয়ে সোডিয়াম ক্লোরাইড যত বাড়বে তত বেশি ডায়োরিসিস হবে। এভাবেই ফুরোসেমাইড বা লুপ ডায়াবেটিক্সগুলো কাজ করে। এখন আসেন এদের আমরা ইন্ডিকেশন পড়ি যে এদের সাধারণত কোথায় ইউজ করা হয়। মেইনলি এদের দুইটা কমন ইউজ আছে, সেটা হচ্ছে যে অ্যাকিউট পালমোনারি এডিমা
অথবা ইডিমা ডিউ টু এনি অরিজিন, অর্থাৎ লিভার সিরোসিস। মানে ইডিমার যে ফ্লুইডগুলো অ্যাকুমুলেশন হয়, সেই ফ্লুইডগুলো আবার ব্লাড ভেসেলে রিঅ্যাবজর্ব করার জন্য এই ফুসেমাইডটা ইউজ করা হয়। ঠিক আছে, এরপর আসেন, তাহলে ইডিমাতে যখন ইউজ করে, ইডিমা হয় সাধারণত ফ্লুইড ওভারলোড হলে, তাহলে ফুসেমাইড বা লুপ ডায়োটিক্সের অ্যাবিলিটি আছে 30% জিএফআর রিঅ্যাবজর্পশন প্রিভেন্ট করা। ইট মিনস মোর ডায়ালিসিস করা, তাহলে ফ্লুইড ওভারলোডটা আর হবে না, তাহলে ইডিমাটা থেকে রিলিফ পাবে। 3 নম্বর, সিভিয়ার রেজিস্ট্যান্ট হাইপারটেনশন, মানে হচ্ছে যে হাইপারটেনসিভ একটা পেশেন্টের অনেকগুলো ড্রাগ ইউজ করা হয়েছে। ইট মিনস বিটা ব্লকার দিলাম, কাজ হচ্ছে না, আলফা ব্লকার দিলাম, কাজ হচ্ছে না, তখন আমরা একটা ড্রাগ হিসেবে হাইপারটেনসিভ ক্রাইসিসে আমরা এই লুপ ডায়োটিক্সগুলো ইউজ করে দেখতে পারি। এরপর হচ্ছে হাইপার ক্যালেমিয়াতে আমরা লুপ ডায়োটিক্স দিব। তাহলে লুপ ডায়োটিক্সের ফাংশন কী? তাইলে লুপ ডায়োটিক্সের ফাংশন হচ্ছে হাইপোক্যালেমিয়া করে। ইট মিনস পটাশিয়াম লস করে। পটাশিয়াম লসকে আরেকটা টার্ম আছে, সেটা কি? পটাশিয়াম লসের টার্ম হচ্ছে যে ক্যালিইউরিসিস। ইউরিন দিয়ে যখন পটাশিয়াম যায় তখন সেটাকে আমরা বলি ক্যালিইউরিসিস। তাহলে এখন ইউরিন দিয়ে পটাশিয়াম কীভাবে যায় বা কেন যায় সেটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে যে আমরা যদি ডিস্টাল কনভলিউটেড টিউবিউলটা একটু খেয়াল করি, এই ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে, সেটা তো কালেক্টিং ডাক হয়ে যাচ্ছে, আমরা ডিস্টাল লাস্ট পার্ট অফ ডিস্টাল কনভলিউটেড টিউবিউল আর কি ধরলাম। ডিস্টাল কনভলিউটেড টিউবিউলের মধ্যে দুই ধরনের সেল থাকে, একটা হচ্ছে ইন্টারক্যালেটেড সেল, একটা হচ্ছে প্রিন্সিপাল সেল। আমি এটা প্রিন্সিপাল সেল আঁকছি, এটা প্রিন্সিপাল সেলস। ঠিক আছে, তো এই জায়গায় যখন সলিউডগুলো আসে, বিশেষ করে সোডিয়ামগুলো, তো এই জায়গায় আসবে, তাই না? এই জায়গায় সোডিয়ামগুলো যখন আসে তখন সেখানে এখানে কিছু স্পেসিফিক সোডিয়াম চ্যানেল থাকে, যে চ্যানেল দিয়ে কী করে সোডিয়ামগুলো ভেতরে চলে আসে। এবং এই সেলের নিজস্ব কিছু মেকানিজম আছে, যেটা দিয়ে সে কী করে প্রতিনিয়ত সোডিয়ামকে বের করে দেয় এবং পটাশিয়াম এন্ট্রি করায়। ঠিক আছে, তাইলে এই যে জিনিসটা এখানে ঘটলো, এখানে পটাশিয়াম কনসেন্ট্রেশন বাড়তেছে না, এবং সেলের লুমিনাল সাইডে পটাশিয়াম লিকিং চ্যানেল থাকে। এই যে লুমিনাল সাইডে পটাশিয়াম চ্যানেল লিকিং চ্যানেল থাকে, তাহলে এই পটাশিয়ামগুলো এখন কোথায় চলে আসবে? এই জায়গায় চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে যত বেশি সোডিয়াম রিঅ্যাবজর্পশন, তত বেশি এই চ্যানেল কাজ করবে, তত বেশি পটাশিয়াম সেলের ভিতরে আসবে, তত বেশি পটাশিয়াম লুমিনে চলে আসবে, তত বেশি এক্সক্রিশন হবে। তাহলে নর্মালি এখানে সোডিয়াম কনসেন্ট্রেশন অনেক কম আসে, কারণ এই জায়গায় অ্যাবসর্পশন হয়, এই জায়গায় অ্যাবসর্পশন হয়, এই জায়গায় সোডিয়াম অ্যাবসর্পশন হয়, লাস্টে আস্তে আস্তে এখানে বলতে গেলে প্রায় সোডিয়াম থাকেই না। কিন্তু এইটা যখন আমি ব্লক করে দিছি, তাহলে সোডিয়ামের কনসেন্ট্রেশন কিন্তু এই পাথওয়েতে এখন অনেক বেড়ে গেছে। তাহলে সোডিয়াম বেশি বেশি কী করতেছে? সেলের ভিতরে ঢুকতেছে, এই চ্যানেলটা বেশি বেশি অ্যাক্টিভেট হচ্ছে, পটাশিয়াম বেশি বেশি সেলে আসতেছে, এবং পটাশিয়ামগুলো যত বেশি সেলে আসবে তত বেশি লিক হয়ে চলে যাবে। তাহলে পটাশিয়াম লস হচ্ছে, ক্যালিইউরিসিস। আরেকটা কথা হচ্ছে যে এই যখন ক্লোরিন, এই ক্লোরিনটা যখন এখানে আসে, ইট মিনস এটা একটা নেগেটিভলি চার্জ আয়ন। ঠিক আছে, এই নেগেটিভলি চার্জ আয়ন যখন বেশি বেশি এই এরিয়াতে আসে, তখন এই এরিয়াটা কী হয়ে যায়? একটু নেগেটিভলি চার্জড হয়ে যায়। এই নেগেটিভিটি পটাশিয়ামকে আরও বেশি অ্যাট্রাকশন করে, তাও পটাশিয়াম বেশি বেশি এক্সক্রিশন হয়, তাহলে ক্যালিইউরিসিস হয়। তাহলে এখন বডিতে যদি কোনো কারণে পটাশিয়াম বেড়ে যায়, আমরা লুপ ডায়োটিক্স ইউজ করতে পারি যাতে পটাশিয়ামগুলো বের হয়ে যায়, অর্থাৎ হাইপার ক্যালেমিয়ার ট্রিটমেন্ট হিসেবে আমরা লুপ ডায়োটিক্স ইউজ করতে পারি। অ্যাকিউট রেনাল ফেলিওর, অ্যাকিউট রেনাল ফেলিওরে সাধারণত ইউজ করি, কারণ হচ্ছে যে অ্যাকিউট রেনাল ফেলিওর মানে হচ্ছে যে রেনাল ব্লাড ফ্লো কমে যাওয়া। রেনাল ব্লাড ফ্লো কমে গেলেই কিডনিটা ফেল করে। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট যেটা একটু বেসিক জিনিস জানা লাগবে, কিডনি কেন ফেল করে যদি ব্লাড কমে যায়, বা সিভিয়ার হেমোরেজ বা সিভিয়ার ডায়রিয়া যখন হয়, তখন বিশেষ করে ক্লিনিশিয়ানরা প্রথমে জিজ্ঞেস করে যে আপনার ইউরিন পাস হয়েছে কিনা। ইট মিনস কিডনি ফাংশনটা ঠিক আছে কিনা সেটা জানতে চায়, কারণ কিডনি হচ্ছে অনেক সেন্সিটিভ। যখনই সে ব্লাড পায় না কিছুক্ষণের জন্য, তখন সে ফেল করে বসে থাকে। কেন ফেল করে কিডনি এত তাড়াতাড়ি? কারণ হচ্ছে যে আমরা যদি একটু দেখি, তাহলে দেখবো কিডনিতে কিন্তু সোডিয়াম পটাশিয়াম পাম্পের অভাব নাই। হ্যাঁ, কীরকম? এখানে আমরা সেল দেখছিলাম, আমরা যখন কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর দেখছিলাম, প্রক্সিমাল কনভার্টেড সেলে অনেকগুলো সোডিয়াম পটাশিয়াম পাম্প দেখছিলাম, এখানে অনেকগুলো সোডিয়াম পটাশিয়াম পাম্প, এখানে অনেকগুলো সোডিয়াম পটাশিয়াম পাম্প। তাহলে যখনই কিডনি ব্লাড ফ্লো পাবে না, তখনই ইট মিনস কিডনি অক্সিজেন পাচ্ছে না, অক্সিজেন না পেলে এটিপি পাবে না, এটিপি না পেলে সোডিয়াম পটাশিয়াম পাম্প কাজ করবে না, এবং কিডনির ফাংশন অর্থাৎ নেফ্রনের ফাংশনে সোডিয়াম পটাশিয়াম পাম্পের ইম্পর্টেন্স অনেক বেশি। তাহলে সোডিয়াম পটাশিয়াম পাম্প যদি কাজ না করে, কিডনি ফেল করে বসে থাকবে। এই জন্য কিডনি সাধারণত অনেক বেশি ইম্পর্টেন্ট ইন কেস অফ হ্যামোরেজ, ডায়রিয়া বা ফ্লুইড লসে।
তাহলে অ্যাকিউট রেনাল ফেলিওর মিনস রেনাল ব্লাড ফ্লো কমে যায়। তাহলে এই রেনাল ব্লাড ফ্লো যদি আমি কোনোভাবে বাড়াতে পারি তাহলে কিন্তু কী হবে, রেনাল ফেলিওরটা মোটামুটি একটু রিলিফ হবে। তাহলে এখানে আমি যদি ফ্রুসেমাইড দিই অর্থাৎ লুপ ডায়োটিক্স, ফ্রুসেমাইড কী করবে, প্রোস্টাগ্ল্যান্ডিন E2 রিলিজ করবে। তো ভ্যাসোডাইলেশন, ইনক্রিজ রেনাল ব্লাড ফ্লো। রেনাল ব্লাড ফ্লো বাড়াতে পারলে রেনাল ফেলিওর থেকে মোটামুটি আমরা রিলিফ পাওয়া যাবে। ইন হাইপার ক্যালসিমিয়া ফর ইমার্জেন্সি রিডাকশন ইন ব্লাড ক্যালসিয়াম, এই কথাটা ইম্পর্টেন্ট। ইন হাইপার ক্যালসিমিয়া, হাইপার ক্যালসিমিয়াতে ব্লাড ক্যালসিয়াম কমানোর জন্য আমরা ইউজ করি। কেন ক্যালসিয়াম কমানোর জন্য বলছিলাম, কারণ হচ্ছে যে এখানে মেমব্রেনের যে পজিটিভিটি লস হয়ে যায়, যার কারণে ক্যালসিয়ামগুলো রিঅ্যাবসর্পশন হয়ে যায়। তাহলে এখন একটা কোয়েশ্চেন আসতে পারে, যদি আমরা লুপ ডায়োটিক্স ইউজ করি তাইলে হাইপোক্যালসিমিয়া হয় কি না। হাইপোক্যালসিমিয়া হওয়ার কথা, যে আমরা পাথওয়ে দেখতেছি ক্যালসিয়ামগুলো বেশি বেশি বের হয়ে যাবে, হওয়ার কথা, কিন্তু আসলে হয় না, খুব কম সময় হয়। কেন? কারণ হচ্ছে যে আমাদের ভিটামিন ডি আছে না, ভিটামিন ডি এর ক্যালসিয়াম রিঅ্যাবসর্পশনে হেল্প আছে কোথায়, ইন্টেস্টাইনে। এখন এই জায়গা দিয়ে যে ক্যালসিয়ামগুলো লস হচ্ছে, সেই ক্যালসিয়ামগুলো তো ভিটামিন ডি এর মাধ্যমে ইন্টেস্টাইন থেকে আবার রিঅ্যাবসর্পশন হওয়ার পাথওয়ে আসে। এই ক্যালসিয়াম না, কিন্তু অন্যান্য ক্যালসিয়াম সে ইন্টেস্টাইন থেকে রিঅ্যাবসর্পশন করতে পারতেছে। এছাড়াও এখানে আরেকটা ট্রান্সপোর্টার আছে, যেটা প্যারাথাইরয়েড হরমোন এখানে এসে কাজ করে, যেটা ক্যালসিয়াম রিঅ্যাবসর্পশন করে। তাহলে এই জন্য ক্যালসিয়াম লসটা তেমন হয় না। কিন্তু এখানে ইম্পর্টেন্ট যেটা, হাইপোম্যাগনেসিমিয়া হতে পারে, এটা হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে তাহলে হাইপার ক্যালসিমিয়া হলে ক্যালসিয়াম কমানোর ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। অ্যানায়ন ওভারলোড মধ্যে ব্রোমাইড, আয়োডাইড, ঠিক আছে, এই অ্যানায়নগুলো অর্থাৎ নেগেটিভলি চার্জড আয়োডাইড, ব্রোমাইড, এগুলো এই জায়গা দিয়ে রিঅ্যাবসর্পশন হয়। তাহলে এই চ্যানেল ব্লক করে দিলে এগুলো এক্সক্রিশন হয়ে যাবে। তাহলে অ্যানায়ন যখন ওভারলোড হবে, এগুলো এক্সক্রিশন বাড়ানোর জন্য আমরা লুপ ডায়োটিক্স ইউজ করতে পারি। এখন এইসব ড্রাগের কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে। সেই অ্যাডভার্স ইফেক্টের মধ্যে মেইন ইম্পর্টেন্ট অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে প্রথম দুইটা। এটা হচ্ছে অ্যাকিউট হাইপোভোলেমিয়া। দেখুন জিনিসটা, এরা 25 to 30% জিএফআরকে তারা রিঅ্যাবসর্পশন প্রিভেন্ট করে। ইট মিনস ইউরিন ফর্মেশনের অ্যামাউন্ট কিন্তু অনেক বেশি, যার কারণে ফ্লুইড বেশি বেশি বডি থেকে যখন বের হয়ে যায় হাইপোভোলেমিয়া ডেভেলপ করতে পারে। এই জন্য আমাদের কী করতে হবে, ফ্রুসেমাইড যখন আমরা বিশেষ করে এই দুইটা ছাড়া, বিশেষ করে এই দুইটা কন্ডিশনে তো ফ্লুইড ওভারলোড হয়, যার কারণে আমরা ফ্লুইড কমাই, তো এক্ষেত্রে হাইপোভোলেমিয়া হওয়ার চান্স কম। কিন্তু এই যে হাইপার ক্যালসিমিকের যে ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্ট দেওয়ার সময় আমার বডিতে তো ক্যালসিয়াম বেশি, ফ্লুইড বেশি না। তাহলে এই জন্য যখন ট্রিটমেন্ট দিচ্ছি তাহলে কিন্তু ফ্লুইড কমে যাওয়ার চান্স থাকে। তাহলে এই সময় আমাদের করা উচিত কি, ফ্রুসেমাইড যখন দিব, ফ্রুসেমাইড দেওয়ার সাথে সাথে নর্মাল স্যালাইনও দিব। ক্যানুলা দিয়ে একদিক দিয়ে নর্মাল স্যালাইন, আরেকদিক দিয়ে ফ্রুসেমাইড যখন দিব, তাহলে ফ্রুসেমাইড যে ভলিউমগুলো লস করতেছে নর্মাল স্যালাইন, সেই ভলিউমগুলো আবার রিজেনারেট করে ফেলতেছে, ঠিক আছে। এদিক দিয়ে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে নর্মাল স্যালাইন দিতে হবে, নট অনলি ফ্লুইড। কেন? একটু যদি চিন্তা করেন তাহলে বোঝা যাবে যে আমরা যখন ফ্রুসেমাইড দিচ্ছি, তখন কিন্তু সোডিয়াম বের হচ্ছে বা ক্লোরাইড বের হচ্ছে, যার কারণে ওয়াটার বের হচ্ছে। তাহলে এগুলো লস হচ্ছে কিন্তু। তারপর আপনি সাপোজ তাকে এই ফ্লুইড কারেকশনের জন্য অনলি ফ্লুইড দিচ্ছেন, ঠিক আছে। এখন তাদের ব্লাড ভেসেলে সোডিয়াম লস হওয়ার পরে সোডিয়াম কনসেন্ট্রেশন এমনিও কম, হ্যাঁ, তাহলে ফ্লুইড লস হওয়ার কারণে ফ্লুইড কনসেন্ট্রেশনও কম, যার কারণে এখনও আইসোঅসমোটিক কন্ডিশনে আছে। কিন্তু যখন আপনি অনলি ফ্লুইড রিপ্লেসমেন্ট দিবেন, ইট মিনস ফ্লুইড কনসেন্ট্রেশন আপনি বাড়াই দিচ্ছেন, তখন কিন্তু এটা আর আইসোঅসমোটিক থাকতেছে না। আপনি সোডিয়াম দিচ্ছেন না, শুধু ফ্লুইড দিচ্ছেন, তখন কি হয়ে যায়, এটা হাইপোঅসমোটিক, অর্থাৎ সোডিয়াম কনসেন্ট্রেশন কমে যায়। সোডিয়াম কন্টেন্ট ঠিকই আছে, অ্যামাউন্ট ঠিক আছে, কিন্তু আপনি ফ্লুইড বেশি দেওয়ার কারণে কী হয়ে যাচ্ছে, হাইপোঅসমোটিক। এই জন্য আমাদের চয়েস কি, এই জন্য আমাদের চয়েস হচ্ছে ডাইরেক্ট নর্মাল স্যালাইন দিব। নর্মাল স্যালাইন কেন? কারণ এখানে সোডিয়াম ক্লোরাইড দুইটা পাওয়া যায়, সাথে ফ্লুইডও পাওয়া যায়। তাহলে সোডিয়াম ক্লোরাইড ফ্লুইড লস হচ্ছে, সোডিয়াম ক্লোরাইড ফ্লুইড আমি তাকে ইনফিউজ করে দিচ্ছি। এটা হচ্ছে যে অ্যাকিউট হাইপোভোলেমিয়া যদি হওয়ার চান্স থাকে, তাহলে আমরা ট্রিটমেন্ট এভাবে দিব। এরপর হাইপোক্যালেমিয়া হতে পারে। আমরা বললাম যে পটাশিয়াম লস হয়, যার কারণে হাইপোক্যালেমিয়া হতে পারে। তাহলে আমরা কী দিব, ফ্রুসেমাইডের সাথে পটাশিয়াম সাপ্লিমেন্ট দিব। সেটা ফুডের মাধ্যমে হতে পারে, ট্যাবলেটের মাধ্যমে, ড্রাগের মাধ্যমে, ইন্টারভেনাস, যে কোনোভাবে হতে পারে। এটা আমরা ডিগ্রি অনুযায়ী হিসাব করে দিব। হাইপোম্যাগনেসিমিয়া হতে পারে, এটা একটা অ্যাডভার্স ইফেক্ট। অটোটক্সিসিটি হতে পারে। আচ্ছা, অটোটক্সিসিটি মানে হচ্ছে যে
হিয়ারিং ইফেক্ট, অর্থাৎ কানে কোনো সমস্যা হয়। কেন হয়? সাধারণত অটোটক্সিসিটি হয় যদি কোনো পেশেন্টের রেনাল ফেলিওর থাকে, হ্যাঁ, এবং সে ইউজ করে কি অ্যামাইনোগ্লাইকোসাইড। অ্যামাইনোগ্লাইকোসাইডও একটা অ্যান্টিবায়োটিক। এই অ্যামাইনোগ্লাইকোসাইড হচ্ছে হাইলি অটোটক্সিক। কেন? তারা ফ্রি রেডিক্যাল ফর্মেশন করে, যেগুলো হিয়ারিং যে সেল, হিয়ারিং সেন্সরি সেল যেগুলো আছে সেগুলোকে ডিস্ট্রয় করে ফেলে। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, দেখুন রেনাল ফেলিওর থাকতে হবে। কেন? কারণ এই অ্যামাইনোগ্লাইকোসাইডের যেই এক্সক্রিশন রুট সেটা কিন্তু কিডনি। এখন যদি কিডনি কোনোভাবে কাজ না করে এই অ্যামাইনোগ্লাইকোসাইড বডিতে কনসেন্ট্রেশন বাড়তে থাকবে, তখন এই পাথওয়েতে সে হেয়ারিং সেলকে ডিস্ট্রয় করতে পারবে। এছাড়াও আরেকটা ড্রাগ আছে, যেমন আমরা পড়ছিলাম ইথাক্রিনিক অ্যাসিড। এটাও কিন্তু একটা লুপ ডায়োটিক্স, এটারও অটোটক্সিক অ্যাক্টিভিটি আছে। এবার হাইপার ইউরেসিমিয়া বললাম, কেন হাইপার ইউরেসিমিয়া হয়? কারণ ওই যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে যে ট্রান্সপোর্টের মাধ্যমে ইউরিক অ্যাসিড আসতো, এখন সেই ট্রান্সপোর্টারটা ফ্রুসেমাইড ইউজ করতেছে, অর্থাৎ ইউরিক অ্যাসিড আর আসতে পারতেছে না, ইট মিনস বডিতে চলে যাচ্ছে। তাহলে ব্লাডে যখন ইউরিয়া বেশি থেকে যায়, তখন হাইপার ইউরেসিমিয়া হতে পারে। কন্ট্রাইন্ডিকেশন কোন কেসে আমরা ব্যবহার করবো না? সিভিয়ার ভলিউম ডিপ্রেশন, ডিহাইড্রেশনে আসে একটা পেশেন্ট, আমরা কখনোই লুপ ডায়োটিক্স দিব না, কারণ এটা ডিহাইড্রেশন করে বা ভলিউম লস করে। সালফোনামাইড হাইপার সেন্সিটিভিটি, অর্থাৎ এই অ্যান্টিমাইক্রোবিয়ালসের এগেনস্ট যদি কোনো পেশেন্ট হাইপার সেন্সিটিভিটি থাকে, তখন আমরা লুপ ডায়োটিক্সগুলো ইউজ করবো না। কেন? কারণ লুপ ডায়োটিক্সগুলো সালফোনামাইড ডেরিভেটিভস, অর্থাৎ এদের কেমিক্যাল স্ট্রাকচার প্রায় সিমিলার। তাহলে লুপ ডায়োটিক্সগুলো দিলে এদের হাইপার সেন্সিটিভ হওয়ার চান্স থাকে। গাউটে দিব না, কারণ গাউট হয় ডিউ টু ইনক্রিজ ইউরিক অ্যাসিড। এখন ফ্রুসেমাইড দিলে ইউরিক অ্যাসিড ব্লাডে আরও বেড়ে যায়, তাহলে আমরা গাউটে এটা দিতে পারবো না। ধন্যবাদ।